তোমার ওয়াটার ওয়েভের জন্য হতে পারে। সো এটা হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা একটু প্রথমে এটাকে একটু বোঝার চেষ্টা করি। এই যেমন এটা একটা ছবি, হ্যাঁ, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ইন্টারফারেন্স। তোমরা দেখতেছো এখানে কি ঘটছে, এগুলো কিন্তু ওয়েভ আর কি, ঠিক আছে না। এটা ওয়াটারের একটা ওয়েভ দেখাচ্ছে। এটা যে দুই দিক থেকে দুইটা ওয়েভ আসছে, এখানে তোমার ওভারল্যাপ করছে। আমরা ওইটার চাইতেও ভালো ছবি যদি বলি, এটা আমাদের আরো একটু ক্লিয়ার ছবি। তো তাহলে পাশাপাশি দুইটা ওয়েভ যখন আসলে দেখা যাচ্ছে যে তোমার একটা আরেকটার সাথে ওভারল্যাপ করতেছে, তো তোমরা দেখতেছো যে এই যে আমাদের যেটাকে আমরা বাংলাতে ঢেউ বলি আর কি, ঠিক আছে। অর্থাৎ কোথাও ওইটার ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড, কোথাও মিনিমাম অ্যামপ্লিচিউড ক্রিয়েট হচ্ছে আর কি, তাই না। ঢেউ যেটা হয় আর কি, কোথাও উঁচু কোথাও নিচু আর কি, যে ব্যাপারটা। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তোমার একাধিক ওয়েভের সুপারপজিশনের মাধ্যমে। আমরা এগুলোকে ম্যাথমেটিক্যালি অবশ্যই দেখব, কিন্তু আমরা আসলে এটার প্র্যাকটিক্যাল কিছু তোমার এক্সাম্পল, যেগুলো আসলে আমরা যদি বলতে চাই, সেটা আমরা দেখাচ্ছি। এখন লাইটের যে ইন্টারফারেন্স, এইটা আসলে তোমার মানে লাইটকে তো আমরা খালি চোখে আলাদাভাবে দেখতে পাই না। সো নিউটন রিংস যেটা, সেটা আমরা দেখতে পাই, যদিও আসলে ওটা প্র্যাকটিক্যালি করা লাগবে। তবে আমাদের যে ইয়ং ডাবলস্লিট এক্সপেরিমেন্ট যেটা আছে, সেটার এক্সপ্রেশনটা অনেকটা এরকম, এই ছবিটার মতো আর কি। যে আমরা এই যে বরাবর ম্যাক্সিমাম মিনিমাম এটা লেখা আছে, ঠিক আছে, দিকে যে শেডটা আছে এবং সেটার ফলাফল যে রিয়াকশনটা আছে এখানে এরকম। আমরা একদম যে কলামটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ওই যে ছবি এ বি সি, যেটা সি পার্টে দেখো একদম সেন্টার বরাবর যে ম্যাক্সিমাম লাল আলো জ্বলে আছে, এবং লাল আলো জ্বলে আসে তার উপরে একটা জায়গায় অন্ধকার হয়ে গেছে, এখানে অন্ধকার হয়ে গেছে, আবার একটু লাল আলো জ্বলছে, যদিও সেন্টারের চাইতে তাদের তীব্রতা বা ইন্টেন্সিটি একটু কম, কিন্তু আবার এখানে আলো হয়ে আবার এখানে অন্ধকার হয়েছে, তারপরে মৃদু একটা লাল আলো আছে, ঠিক আছে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স অফ লাইটের এক্সাম্পল, এবং এখানেও আমাদেরকে একাধিক ওয়েভ সুপার ইম্পোজ করার মাধ্যমেই এটা তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমরা তোমার এই ছবিগুলো দেখে মোটামুটি একটা ধারণা পাচ্ছি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা সম্ভবত কোনো হিন্দি কোনো চ্যানেলের যাই হোক। তাহলে এখানেও দেখাচ্ছে যে এটা দিয়ে যখন পাস হচ্ছে আলোটা, তখন এই যে এখানে তোমার সাদা যেটা আলো এবং অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, এরকম একটা ব্যাপার হচ্ছে। অর্থাৎ কোথাও আমাদের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে, কোথাও মিনিমাম হচ্ছে। তাইলে এগুলো দেখলে আমরা একটা মানে মিনিমাম একটা আইডিয়া পাই যে আচ্ছা তাহলে ইন্টারফারেন্স এরকম আর কি। And এই আইডিয়া গুলো আমাদের আসলে বেশি জরুরি। আর কিছু পড়ার আগে তার ব্যাপারে কিছুটা আইডিয়া করা, হ্যাঁ, সেটা আমাদের একটু জরুরি। দেখো তোমাদের আমি আরেকটা ছবি দেখাই। এইখানে দেখাচ্ছে যে এই যে উপরের যে এটা, ঠিক আছে, মানে এইটার যে ডেনসিটি আর এখানে যেখানে যেখানে সুপার ইম্পোজ করছে সেটার ডেনসিটি অনেক ভিন্ন। এবং এখানে দেখো তো ঠিক স্ট্রেট লাইন দিয়ে দেখাই দিচ্ছে যে এই বরাবর এগুলা সবচেয়ে বেশি সুপার ইম্পোজ করছে বলেই এখানে সবচেয়ে বেশি উজ্জ্বল, তারপর এখানে অন্ধকার, আবার ব্রাইট, এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, এরকম আর কি। তাহলে আসো আমরা আমাদের এই ধারণাগুলোর উপর বেস করে আমরা আমাদের আলোচনায় যাই, যে আসলে তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতেছি এবং আমাদের এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই বা কেমন, বা আর সব বিষয়বস্তু কেমন।
তাহলে আমরা বলছি যে তোমার প্রথমে বলছি যে ডিউ টু সুপারপজিশন অফ টু লাইট ওয়েভস, তাহলে একাধিক লাইট ওয়েভ হতে হবে। প্রথম কথা, দুইটা লাইট ওয়েভের সুপারপজিশনের মাধ্যমে কি হয়? ডিউ টু সুপারপজিশন অফ টু লাইট ওয়েভস ইমিটেড ফ্রম কোহেরেন্ট সোর্স। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোনো লাইট ওয়েভ হলেই হবে না, সেই লাইট ওয়েভ দুইটাকে কি হতে হবে? কোহেরেন্ট সোর্স হতে হবে। হ্যাঁ, তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কি হয়? ইন্টেন্সিটি অফ লাইট ইনক্রিজেস, লাইটের ইন্টেন্সিটি ইনক্রিজ করে at some points and decreases at other point। তাহলে কোথাও ইনক্রিজ করে, কোথাও ডিক্রিজ করে। as a result alternate bright and dark state is produced on a plane। অর্থাৎ আলো অন্ধকার, আলো অন্ধকার এরকম একটা ব্রাইট এবং ডার্ক একটা কি হয়? প্লেন প্রডিউস হয়। the alternate variation of intensity of light from point to point on a plane is called interference of light। তাহলে এই যে ঘটনা, অর্থাৎ ব্রাইট ডার্ক হওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলছি ইন্টারফারেন্স অফ লাইট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কন্ডিশন আছে একটা। কন্ডিশনটা হচ্ছে যে কি হতে হবে? যে লাইট দুইটা সুপার ইম্পোজ করবে বা সুপার পজিশন হবে একটার সাথে আরেকটা, তাদেরকে হতে হবে কোহেরেন্ট সোর্স। এটা একটা কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমাদের জানা দরকার যে কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস, বাংলাতে যেটা আমরা বলি, সেই জিনিসটা আসলে কি, বা সেটা বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা বলছি যে when two light source emit light wave of same color of the same frequency and nearly the same amplitude, তাহলে কি কি সেম থাকবে? বলছে যে when two sources emit light waves of same color, same frequency and nearly the same amplitude are always in phase with each other, then two sources are called coherent source। তাহলে কি কি সেম থাকবে? কালার সেম হবে ডেফিনেটলি, ফ্রিকোয়েন্সি সেম হবে এবং অ্যামপ্লিটিউড নিয়ারলি সেম হবে, কিন্তু ফেজ মাস্ট বি সেম হবে। তাহলে এই তিনটা জিনিস সেম হলে ওই ওই লাইট সোর্স দুটাকে আমরা কোহেরেন্ট সোর্স বলি। আমরা এটাকে একটু এক্সপ্লেইন করি। ঠিক আছে, সাপোজ আমরা বলতেছি, মনে করি এটা একটা লাইট ওয়েভ, এটা একটা লাইট ওয়েভ। সো এইভাবে মনে করে যাচ্ছে, তাহলে আমাদের এই যে জিনিসটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, সেগুলো কি হবে? সেম হবে। অর্থাৎ এইটা যেখানে এসে একটা ফুল তরঙ্গ কমপ্লিট করছে, এটাও করবে, কিন্তু এমন হতে পারে যে এটার অ্যামপ্লিটিউডটা একটু বেশি হবে, এটা হতে পারে। হ্যাঁ, এটাও সেম জায়গায় হবে, আমি হয়তো খালি হাতে আঁকতে ভুল করছি। তো যাই হোক, তো মনে করো যে অ্যামপ্লিটিউডটা মনে করো একটু কি হবে? বেশি হবে অথবা কম হবে, মানে এই জায়গায় একটু চেঞ্জ থাকবে, এই জায়গায় একটু চেঞ্জ থাকতে পারবে, এটা অ্যালাউড। এইটা বাদে তোমার এই যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ, ওয়েভলেন্থের উপরেই তো বেসিক্যালি কালার ডিপেন্ডেন্ট। সো ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমাদের ওই একটা নির্দিষ্ট এর মধ্যে সেম পরিমাণ সাইকেল থাকতে হবে, তাই না? এগুলো সেম হবে। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি যে একটা কোহেরেন্ট সোর্স হতে হলে বেসিক্যালি যে মোদ্দা কথা ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে মেইন সোর্স, যেটা মেইন সোর্স অফ লাইট, যেটা সেটাকে আইদার সেম হতে হবে আর খুব কাছাকাছি হতে হবে সোর্স। ফর এক্সাম্পল, যে ইলেকট্রিক লাইট এবং মোমবাতির লাইট যেটা, সেটা কখনোই কোহেরেন্ট সোর্স হবে না, যেহেতু সেখানে আসলে ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউডের অনেক বেশি পার্থক্য থাকে। কিন্তু এমন হতে পারে যে সেম সোর্স হলে তো ডেফিনেটলি সব সেম হবে, তো সেক্ষেত্রে বাই ডেফিনেশন সেটাও কোহেরেন্ট সোর্স, সেটা সমস্যা নাই। কিন্তু এমন হতে পারে যে দেখা গেল যে একটা মোমবাতির লাইট
এবং একটা হচ্ছে তোমার মনে করো যে সাপোজ কুপি বা হারিকেন যেটা বলে আর কি, এই ধরনের কিছু, যেখানে অবশ্যই গ্লাসের ব্যারিয়ারটা না থাকবে। কারণ গ্লাস ব্যারিয়ার থাকলে ওখানে আবার চেঞ্জ হয়ে যাবে। তো গ্লাসের ব্যারিয়ার থাকলে তাহলে দেখা গেলো যে একটা গ্লাস জারের ভিতরে মোমবাতি রাখতে হবে, এবং তার ভিতর আরেকটার ভিতরে যদি এরকম হারিকেন এরকম কিছু হয়, তাহলে মেবি তখন এটা কোহেরেন্ট সোর্স হিসেবে কনসিডার করা যেতে পারে। আর যদি মেইন সোর্সটা সেম হয় তাহলে অবশ্যই সেটা কোহেরেন্ট সোর্স, সে ব্যাপারে তো কোনো সন্দেহই নাই। তাহলে এই হলো ঘটনা। তার মানে আলাদা আলাদা দুইটা সম্পূর্ণ ভিন্ন লাইট দিয়ে কিন্তু ইন্টারফারেন্স দেখা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আমি মনে করো হতে পারে যে আমি তোমাকে ভাইভাতে অথবা পরীক্ষাতেই জিজ্ঞেস শর্ট কোশ্চেন একটা দিয়ে দিলাম যে আমি যদি এরকম দুইটা লাইট আলাদা আলাদা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমার সুপার মানে ইন্টারফারেন্সের ব্রাইটনেস বা ডার্কনেস কোনটা বেশি পাবো, এরকম দিলাম। আর মনে করো যে তুমি কনফিউজড হয়ে গেলো যে স্যার যেহেতু বলছে ব্রাইটনেস না ডার্কনেস বেশি হবে কোনটা, তার মানে হবে নিশ্চয়। তুমি তো বললে সেইটাকে আনসার দেওয়ার চেষ্টা করতেছো যে বেশি কোনটা হবে, কিন্তু আসলে তোমাকে বলতে হবে যে স্যার যেহেতু তাদের সোর্স দুইটাই ভিন্ন, এবং তারা যেহেতু কাছাকাছি না, সোর্সের ইন্টেন্সিটি বা কালার বা ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে তাদের মধ্যে সুপারপজিশন মানে ইন্টারফারেন্স তৈরি হওয়ার সম্ভাবনাই কম। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কি হবে, এই ব্রাইট ডার্ক হওয়ার সম্ভাবনা নাই। এখন প্রশ্ন করতে পারো যে স্যার কেন নাই? আচ্ছা, তো যদি এটা হয় যে প্রথমত এটা হচ্ছে একটা প্রপার্টিস, আলোর একটা ধর্ম, এটা হলো প্রথম কথা। আর সেকেন্ড কথা হলো যখন দুইটা আলো একই কালার ছাড়া অন্য কালারের দুইটা আলো সুপার ইম্পোজ করে, তখন তাদের কম্বাইন্ডলি নতুন একটা কালারের জন্ম হয়। ঠিক আছে, তো যখন একটা নতুন কালারের জন্ম হয় তখন আসলে ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ যেটাকে আমরা আহ ঝিল্লি বলি বা ঝাঁঝর বলি, অথবা তোমার প্যাটার্ন বলি, হ্যাঁ, সেই জিনিসটা ক্রিয়েট হয় না। তখন সেখানে সম্পূর্ণ নতুন একটা কালার ক্রিয়েট হয়। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কালার সম্বন্ধে ভালোই জানো আশা করি, যে তোমার লাল এবং সবুজ মিশালে সম্ভবত অরেঞ্জ বা হলুদ এরকম কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, বা হলুদ এবং লাল মিশালে অরেঞ্জ হয়ে যায়, এরকম কিছু একটা ব্যাপার আছে। তো এরকম হয় আর কি। ঠিক আছে, তো এই জন্য তখন এই ডার্ক ব্রাইটের ব্যাপারটা না ঘটে সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা ঘটে, যেটাকে আমরা আসলে ইন্টারফারেন্স বলি না। তাহলে এই গেল যে ইন্টারফারেন্স কাকে বলে এবং তার জন্য যে কি সোর্স নাকি। এখন আমরা সবগুলোকে একত্রী করে আমরা কিছু কন্ডিশন ইম্পোজ করছি ইন্টারফারেন্সের জন্য, সেটারে আমরা বলছি তাহলে প্রথমে আমরা বলছি তাদের ফ্রিকোয়েন্সি হতে হবে সেম, এবং লাইট ওয়েভস দুটাকে হতে হবে কোহেরেন্ট। যদি আসলে কোহেরেন্ট বললে সেম ফ্রিকোয়েন্সি ব্যাপারটা চলে আসে, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা বললেই তোমার চলতেছে। তো ইউ উইল পিক দিস ওয়ান, এটা প্রথমে বলতে পারো তুমি। তারপরে মনে করো যে এই যে পরেরটা, যে পাথ ডিফারেন্স বিটুইন দ্য ওভারল্যাপিং ওয়েভস মাস্ট বি লেস দেন দ্য কোহেরেন্স লেন্থ অফ দ্য ওয়েভস। এটা অবশ্য ভিন্ন জিনিস, তবে এটা তুমি বলতে পারো। তারপর হচ্ছে দ্য ওয়েভলেন্থ অফ টু ইন্টারফেয়ারিং ওয়েভস মাস্ট বি সেম অ্যান্ড দেয়ার অ্যামপ্লিটিউড আর আইদার ইকুয়াল অর নিয়ারলি ইকুয়াল টু ইচ আদার। তাহলে এইটা যে এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে না, কারণ আমি বলছি যে ইকুয়াল অর নিয়ারলি ইকুয়াল, কারণ আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে সোর্স যদি সেম হয় তাহলে মাস্ট হবে, কারণ সেটাও কোহেরেন্ট সোর্স। তার মানে ইকুয়াল হলে হবে না এরকম কিছু কিন্তু না। ঠিক আছে, অ্যান্ড দেন তারপর যেটা বলছি যে তোমার তাদের ডিরেকশন সেম হতে হবে। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আসলে তোমার ওখানে নাই, বাট কন্ডিশনে আমরা এটাকে বলছি যে তাদের ডিরেকশন অবশ্যই সেম হতে হবে, একই দিকে যেতে হবে, ভিন্ন দিকে গেলে কিন্তু ইন্টারফারেন্স প্রডিউস হবে না। ঠিক আছে, তারপরে এই যে দ্য লাইট ওয়েভ শুড বি রিচ এট দ্য ইন্টারফারেন্সিং পয়েন্ট এট দ্য সেম টাইম, এইটা অবশ্য আর ইম্পর্টেন্ট পয়েন্ট থাকতেছে না। যদি তাদের ফ্রিকোয়েন্সি সেম হয়, ডিরেকশন সেম হয়, তাহলে ন্যাচারালি তারা একটা জায়গায় সেম সময় গিয়েই পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এটা
আমাদের এত ইম্পর্টেন্ট ব্যাপার না। তবে পরের যেটা 7 নম্বর যেটা, অর্থাৎ যেখানে বলা হচ্ছে সোর্স মাস্ট বি মোনোক্রোমেটিক, এটা আরেকটি ইম্পর্টেন্ট। দেখো কোহেরেন্ট সোর্স সবগুলো হলেও মোনোক্রোমেটিক সোর্স কিন্তু সবগুলো না। মোনোক্রোমেটিক শব্দটার অর্থ হচ্ছে এক বর্ণী, ঠিক আছে? অর্থাৎ লাইট সোর্স থেকে যেখান থেকে নিঃসৃত হবে সেই আলোটার রং হবে একটা বর্ণের, ঠিক আছে? এখন অনেক আলো তো মানে মনে করো যে একটু শেড টাইপের থাকে, পার্টিকুলার কোনো কালার না, দেখা গেলো যে 2-3টা কালারের সমন্বয় একটা শেপ আর কি। সেটাকে কিন্তু আমরা মোনোক্রোমেটিক সোর্স বলবো না। অর্থাৎ আমাদের যে বেসিক 7টা কালারের বাইরেও আরো যেগুলো বিভিন্ন শেড, যেগুলোরে তোমরা তো মেয়ে আরো ভালো জানো, কি কি যেন বলো, মেজেন্ডা কালার, এই কালার সেই কালার, হ্যাঁ। তো এই ধরনের কোনো কিছু যদি হয় সেটা কিন্তু বেসিক কালার নয়, এন্ড দেয়ারফর সেটা মোনোক্রোমেটিক নয়। তাহলে সেক্ষেত্রেও ইন্টারফারেন্স হবে না, ঠিক আছে? এবং তারপরে আমরা বলছি যে দ্য টু কোহেরেন্ট সোর্স মাস্ট বি লাই ইচ আদার ইন অর্ডার টু, এটাও দরকার নাই। দ্য ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন ফ্রম দ্য টু সোর্স মাস্ট বি লার্জ, এটা হচ্ছে ইয়ং ডাবল স্লিটের একটা কন্ডিশন। তো মোটামুটি তাহলে যে চারটা আমি দাগাইছি তোমরা এই চারটাকেই প্রায়োরিটি দিয়ে পড়ো। আমি যদি জিজ্ঞেস করি তাহলে মিনিমাম এই চারটা বলতে পারলেই চলবে। কেউ যদি 9টাই বলতে পারে ডেফিনেটলি সেটা তো অনেক ভালো, কিন্তু যদি লিখতে হয় অথবা বলতে হয় তাহলে যেন এই চারটা বাদ না যায়, ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনো নাকি শুনতেছো না? স্যার জি স্যার, শুনতেছি। জি স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের এই হলো ব্যাপার, কন্ডিশন অফ ইন্টারফারেন্স এন্ড ইন্টারফারেন্স। এখন আমরা যেটা দেখবো অর্থাৎ ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা অর্থাৎ ইন্টারফারেন্সের একটা এক্সাম্পল, যেটা হয়তো তোমরা আরো আগেই পড়ছো। তো আমাদের এই এক্সাম্পলটা পড়ার জন্য, দেখার জন্য আমাদের এই ফিগারটাকে বোঝা খুব জরুরি, ঠিক আছে? তো আমরা এই ফিগারটা একটু ডিসক্রাইব করি। তাহলে আমরা মনে করছি এটা একটা লাইট সোর্স এস, যেটা এটা একটা লাইট সোর্স হতে পারে, এটা মনে করো যে সান, ঠিক আছে? হতে পারে। তো নিশ্চয় তোমরা এটা আগেও পড়ছো, তারপরে যদি একটু খেয়াল করো তাহলে আমরা দেখছি যে এখানে একটা এই এস লাইট সোর্সটা যেখানে আসছে সেখানে আমরা একটা দেওয়াল রাখছি, এটাকে আমরা একটা দেওয়াল বলতেছি। সেই দেওয়ালের মাঝখানে একটা ছিদ্র আছে, যেটা হচ্ছে স্লিট বলতেছি আমরা, খুব সূক্ষ্ম ছিদ্র। হ্যাঁ, তাহলে যেহেতু ছিদ্র আছে তাহলে আলোর ধর্ম হচ্ছে ছিদ্র পাইলে সে সরল পথে চলতে থাকবে। এখন সে আসলো এখানে, এখন এইখানে যখন আসলো এই যে ডট ডট লাইন যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি তার ইন্টেন্সিটি পয়েন্ট, অর্থাৎ এই বরাবর তার তীব্রতাটা বেশি, কিন্তু আলো তার শুধু একদিকে যাবে না, আলো চারিদিকে ছড়াই পড়বে, তাই না? ন্যাচারালি। কারণ তোমরা দেখো যে তোমাদের বাসায় যদি মনে করো যে কোনো জায়গায় থেকে কোনো ছিদ্র থাকে, যার অপোজিটে আলো আছে, সেটা হতে পারে সূর্যের আলো অথবা হতে পারে মনে করো বাথরুমের লাইটের আলো, বা কিছু অনেক সময় ছোট ছিদ্র হলো সেটা কিন্তু যে জায়গা দিয়ে ঢুকে সে জায়গায় যতটা সূক্ষ্ম কিন্তু ছড়াই পড়ে সে চারিদিকে ছড়ায় যায়, সেটাই লাইটের একটা ধর্ম, ঠিক আছে? তো আলোটা তখন লাইটটা কি হবে, এভাবে চারিদিকে ছড়াই যাবে এবং ন্যাচারালি সেটা একটা এরকম ওয়েভ আকারে আসবে। আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি ওইভাবে না, এরকম ওয়েভ আকারে সামনের দিকে আয়াত আসবে। মনে করো সামনের দিকে যখন আসতেছে তখন এখানে আমরা কি করলাম, আরেকটা সরি, তো এখানে আরেকটা আমরা দেওয়াল রাখছি, যেই দেওয়ালে আমরা দুইটা ছিদ্র রাখছি। হ্যাঁ, এই 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 পয়েন্ট থেকে ঠিক সমান দূরত্বে উপরে এবং নিচে দুইটা ছিদ্র রাখছি, যেটাকে আমরা S1 এবং S2 বলতেছি। এবং এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ S1 এবং S2 যেটা যে স্লিট, তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি স্মল ডি, ঠিক আছে? তো এখন ন্যাচারালি যেহেতু এই দুই জায়গায় ছিদ্র আছে, তাহলে এই দুই জায়গা থেকেও লাইট, এই লাইটটাই সেম লাইট সোর্সটাই এখান থেকে কি হবে, আবার এখান থেকে বের হতে থাকবে, এদিক থেকে চারিদিকে ছড়াই পড়তে থাকবে এরকম করে। হ্যাঁ, এবং ঠিক তেমনি ভাবে এখান থেকেও চারিদিকে ছড়াই পড়তে থাকবে।
এখন এই যে এখানে যে ছড়াই পড়লো, তাই না? তাহলে এইখানে ওই যে আমরা যে কন্ডিশন বলছি সেই কন্ডিশনটা কি হচ্ছে? ক্রিয়েট হয়ে যাচ্ছে ন্যাচারালি। কারণ এইখানে যেহেতু এটা বেসিক্যালি পিছনের দিকে দেখতে এটা সোর্স যেহেতু সেম, তাহলে এটা অবশ্যই তোমার কোহেরেন্ট সোর্স হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আমরা ধরে নিচ্ছি যে এটা একটা মনোক্রোমেটিক লাইট সোর্স। হ্যাঁ? তাহলে উভয় ক্ষেত্রেই আমাদের ওই সব কন্ডিশন আমরা ফুলফিল করে ফেলছি। তাহলে এখানে যখন এই যে আমরা দেখতেছি যে এই পয়েন্ট গুলোতে কি হচ্ছে, আলোগুলা ওভারল্যাপ করতেছে। আমি যদিও আসলে সুন্দরভাবে ছবি আঁকি নাই, তোমরা যদি কি যেন বলে কম্পাস দিয়ে সুন্দর করে সেম ডায়ামিটার নিয়ে দুই জায়গা বরাবরই তোমরা এই শেপ গুলো দাও, তাহলে এটা সুন্দর একটা প্যাটার্ন পেয়ে যাবা। যেভাবে আমাদের উপরে প্যাটার্নটা দেওয়া আছে, আই মিন এই যে এটার কথা বলছি আর কি, এরকম একটা সুন্দর প্যাটার্ন তোমরা পেয়ে যাবা। তো তাহলে আমরা দেখবো যে এরকম ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যে এইখানে দূরে যেটাকে আমরা বলছি স্ক্রিন, এটাকে আমরা বলছি হচ্ছে স্ক্রিন। ঠিক আছে? যেটা হচ্ছে তোমার ওই যে আমাদের যে স্লিট থেকে ক্যাপিটাল ডি দূরত্বে অবস্থিত। তো তো এখানে আমাদের এই যে এরকম ব্রাইট ডার্ক এরকম একটা ফ্রিঞ্জ ক্রিয়েট হচ্ছে, এবং এটাকেই আমরা বলতেছি হচ্ছে তোমার ইন্টারফারেন্স অফ লাইট। তাহলে আমরা এই ফিগার থেকে আসলে কন্ডিশন গুলো ক্যালকুলেট করার জন্য এই ফিগারটাকে আমরা এত বেশি ডিপলি বোঝার চেষ্টা করছি। তাহলে আমরা ধরে নিচ্ছি পি একটা পয়েন্ট। সরি ফর ইওর ডিস্টারবেন্স, আমার আসলে গলায় সমস্যা করতেছে মনে হচ্ছে, প্লিজ ইগনোর ইট। তো এই পি পয়েন্টে আমরা ধরে নিলাম যে একটা মনে করে এখানে ডার্ক পয়েন্ট ক্রিয়েট হয়েছে, আইদার ডার্ক অর ব্রাইট, ইট ডাজেন্ট ম্যাটার, কিছু একটা হয়েছে আর কি। আমরা ধরে নিচ্ছি মনে করো যে এখানে একটা ডার্ক পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এবং ওই যে বরাবর লাইটটা ছিল ঠিক সেই বরাবর যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট থেকে ওই ডার্ক পয়েন্টের দূরত্ব আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই যে পিসি ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে? এবং আমরা বলছি যে এস ওয়ান এস টু ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু ডি, স্মল ডি। অর্থাৎ এটার প্যারালাল লাইন নিচ্ছি, এস ওয়ান প্যারালাল কিউ এবং এস টু প্যারালাল আর, আমরা পয়েন্ট নিলে কিউ আর ইজ ইকুয়াল টু আমরা ডি পাচ্ছি। অর্থাৎ এখানে যে স্মল ডি, এখানেও স্মল ডি, আমরা সেটা পাচ্ছি। আমরা আরো দেখতে পাচ্ছি যে তোমার এই যে কিউ, আমরা আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই যে এটা অর্ধেক করলে, অর্থাৎ তোমার যে সি আর করলে অথবা কিউ সি করলে, এটা হচ্ছে ডি এর অর্ধেক, ডি বাই টু। ঠিক আছে? তাহলে আমরা এখানে আসলে সি আর অথবা কিউ সি, এখানে ভুল লেখা আছে একটু, এটা সি হবে, যাক এটি ইজ ইকুয়াল টু ডি বাই টু। এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, যেমন আমরা যদি মনে করে বলি হচ্ছে পি আর, ফিগার তো আমাদের সামনে আছে, আমরা মনে করে বললাম হচ্ছে এটা হচ্ছে পি আর, এই ডিস্টেন্সটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, আর সি থেকে আর পর্যন্ত দূরত্ব হচ্ছে স্মল ডি বাই টু। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে পি আর ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডি বাই টু। ঠিক আছে? এবং আমরা যদি এই দূরত্বটা নিই, অর্থাৎ পি সি যে দূরত্বটা, এই দূরত্বটা নিই, ঠিক আছে, এই দূরত্বটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পি থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের এক্স, এবং কিউ থেকে সি যেটা ডি বাই টু, অর্থাৎ পি কিউ ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস ডি বাই টু। তাহলে আমরা এটাও ওখান থেকে ফিগার থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা এই মানগুলো যদি পাই, আমাদের আসলে মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা, অর্থাৎ এস থেকে এটার ডিস্টেন্স এবং এস টু থেকে এটার ডিস্টেন্স, এই দুইটা ক্যালকুলেট করা, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আমি আসলে দাগগুলো মুছে দিই, ঠিক যেগুলো আমাদের দরকার সেগুলো আবার দিই, না হলে আমাদের বুঝতে সমস্যা হবে। আমরা আশা করি যে ফিগারের বর্ণনা আমরা বুঝে গেছি, ওটা আমাদের আর দরকার নাই। সো আমাদের যেটা দরকার সেটা নিয়ে আমরা কথা বলি। আমাদের দরকার হচ্ছে
এই এস থেকে পি এর দূরত্ব এবং S2 থেকে পি এর দূরত্ব, ন্যাচারালি এদের মধ্যে একটা ডিসটেন্স থাকবে, পথ পার্থক্য থাকবে, যেহেতু একটা বড় একটা ছোট আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পথ পার্থক্যটা কি করা, তোমাদের ক্যালকুলেট করা, ঠিক আছে? মানে পথ পার্থক্যটা ক্যালকুলেট করা, এটার জন্য আমরা আসলে এই মানগুলো নির্ণয় করছি। তো ন্যাচারালি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এটার সাথে এখানে দুইটা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, দুইটা এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে এবং আহ, এই যে আমরা প্রথম থেকে আসি, এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এবং এই জায়গায় আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে? দুইটা। এখন এই যে যে সমকোণী ত্রিভুজ, এইখানে আমরা যদি এই এই অংশটার মান জানি, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের লম্ব, এবং এই অংশটার মান যেটা হচ্ছে আমাদের ভূমি, এটা তো ডাইরেক্ট দেখা যাচ্ছে, তাই না? যে এই স্লিট থেকে স্ক্রিনের মধ্যবর্তী যদি দূরত্ব ডি হয়, তাহলে S1Q ইজ ইকুয়াল টু ডি এবং S2R ইজ ইকুয়াল টু ডি। তাহলে এই দুইটা নিয়ে তো কোনো সমস্যা নাই, এই দুটো সেম। এবং এইটা আমরা যেহেতু নির্ণয় করলাম PQ ইজ ইকুয়াল টু x মাইনাস ডি বাই টু এবং PR ইজ ইকুয়াল টু আমরা x প্লাস ডি বাই টু নির্ণয় করলাম, তাহলে এইগুলোর আলোকে আমরা এই S1P এবং S2P আমরা নির্ণয় করতে পারবো ইউজিং পিথাগোরাস ফর্মুলা, সিম্পল, ঠিক আছে? তো সেটা আমরা করছি। এই যে এই ট্রায়াঙ্গেল থেকে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করছি এভাবে, এবং এই ট্রায়াঙ্গেল থেকে এভাবে। সো তোমরা এটা একটু নিজেরা ক্যালকুলেট করবা, আমি আসলে এটা ডিটেলস আর বলতে চাচ্ছি না, পিথাগোরাস তো জীবনে বহুত দেখছো। তাই এখান থেকে আসলে তোমাদের এক্সপ্রেশন গুলো S1P স্কয়ার এবং S2P স্কয়ারের মান পাচ্ছ। এখন আমাদের উদ্দেশ্য ছিল এই যে এই দুইটার মধ্যে কে বড়, অর্থাৎ S2P এবং S1P এর মধ্যে কে বড় তার মানটা কত। তাহলে ফিগার থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মনে হচ্ছে যে S2P টা S1P এর চাইতে এই অংশটা বড় হবে মনে হচ্ছে। তাহলে যেহেতু মনে হচ্ছে, সেহেতু আমরা কি করবো, যে S2P স্কয়ার থেকে S1P স্কয়ারটা বাদ দিব এবং ফাইনালি সেটার মান নির্ণয় করব। তাহলে আমরা সেটাই করছি, যে ইকুয়েশন 3 যেটা, অর্থাৎ যেটা S1P স্কয়ার, সেটাকে বিয়োগ করছি ইকুয়েশন 4 থেকে, S2P স্কয়ার থেকে, ঠিক আছে? তো সেটা এখান থেকে আমরা বিয়োগ করছি এবং সেখানে আমরা ওই যে স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে যোগ বিয়োগ করছি। এগুলো তোমরা আর কি সিম্পলিফাইড করবা বাসায় বসে বসে, তোমরা এক্সামের পরে করো, সমস্যা নাই। এক্সাম দিয়ে আমাকে ফ্রাইডে অথবা তারপরে আমাকে এগুলা তোমরা হোমওয়ার্ক আকারে জমা দিবা। এক্সামের আগে আমি চাচ্ছি না, এক্সামের পরে দাও, সমস্যা নাই, বাট সিম্পলিফাইড করবা, না হলে প্রবলেম থাকবে, মাথায় প্রবলেম থাকবে, বুঝতে ডিফিকাল্ট লাগবে। সো আমরা আসলে এখান থেকে সিম্পলিফাই করে আমরা এই যে এস, মানে তারপরে কি করবো, এটাকে স্কোয়ার রুট করবো, তাই না? বর্গমূল করলে আমরা এই যে S1P S2P এর মান আমরা পাবো এরকম। তো এইরকম একটা এক্সপ্রেশন আমরা পাচ্ছি আর কি, ঠিক আছে? যে 2xd ডিভাইডেড বাই S2P বাই S1P এরকম পাচ্ছি আমরা। তো এটা তোমরা নিয়ে আসবা, আই রিপিট, এটা আমি পড়তেছি না, বাট তোমাদের পড়তে হবে এবং আমি সেটা দেখবো, তবে অবশ্যই এক্সামের পরে। তোমাদের এক্সামের আগে কোনো প্রেশার নেওয়ার দরকার নাই এই ব্যাপারে। এখন বলছে যে আমরা ফিগার থেকে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে S2P এবং S1P যে ব্যাপারটা, ঠিক আছে? ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা, এটা অ্যাপ্রক্সিমেটলি সেম আমরা বলছি আর কি। অর্থাৎ আমরা বলতে পারি যে যে S2P এবং S1P এই মানটা আসলে, যদিও আমাদের এই যে ফিগারটাকে ইনলার্জ করার জন্য এটাকে আমাদের অনেক বেশি বড় মনে হচ্ছে, কিন্তু রিমেম্বার যে ইউজুয়ালি এটা যদি তোমার সাপোজ ইয়ে হয় 1 মিটার মতো হয় ইউজুয়ালি, তাহলে মানে 100 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে এইটা হয় 2-3 সেন্টিমিটার অথবা সাম মিলিমিটার, মানে অনেক কম আর কি। তো এইটাই যদি অনেক কম হয়, তাহলে এদের যে স্লোপ সেটা আসলে অনেক কম হবে। অর্থাৎ বেসিক্যালি আমি তোমাদের একটু সহজ এক্সাম্পল দিই। মনে করো ফিগারটা অনেকটা এরকম, সরি, এটা মনে করো মিড পয়েন্ট, যে ডি পয়েন্ট, একটা মনে করো যে এরকম একদম কাছাকাছি আর কি। আমি বলতে চাচ্ছি যে এই যে ডিস্টেন্সটা এটা খুব নগণ্য, যদিও এখানে আসলে ফিগারটা কম্প্রেস করে দেখানোর কারণে এটাকে আমরা অনেক বড় মনে করতেছি, কিন্তু আসলে এই ডিস্টেন্সটা অনেক নগণ্য। সো যদি আমরা এই ডিস্টেন্সটাকে নগণ্য যে ব্যাপারটা কনসিডার করতে পারি, তাহলে আমরা বলতেছি যে এটা যদি নগণ্য হয়, তাহলে অনেকটা S2P এবং S1P অনেকটা ডি এর মতোই, অর্থাৎ এই মধ্যবর্তী দূরত্ব
তার মতোই, তার চাইতে সামান্য একটু পার্থক্য। তো আমরা ধরে নিছি যে S2P is equal to S1P is equal to D approximately, অর্থাৎ নট এক্স্যাক্টলি বাট কাছাকাছি। ডি এর মান যদি 1 মিটার হয় তাহলে S2P এর মান দেখা গেল 1.1 অথবা 0.1 সামথিং কিছু একটা। তো তারা ধরে নিচ্ছি যে এরকম অ্যাপ্রক্সিমেটলি ক্যাপিটাল ডি এর মতো। এক্স্যাক্টলি আবার সেম না, এক্স্যাক্টলি সেম হলে তো আবার এই এদের যে মধ্যবর্তী যে ডিফারেন্স সেটা হয়ে যাবে কি 0 হয়ে যাবে। তো সেটা আমরা সেম এক্স্যাক্টলি কখনোই না, বাট ডিফারেন্সটা খুব বেশি বড়ও না, তাই বলছি। মানে আমরা বলছি যে এই যে নিচের যে পার্টটা, অর্থাৎ যেখানে আমরা S1P এবং S2P কে যোগ করছি সেটার মান অনেকটা 2D টাইপের, 2D হয়তো একটু বড় সামান্য। তো এখান থেকে 2 কেটে গেলে বেসিক্যালি আমরা পাচ্ছি XD/D, এটা আমরা পাচ্ছি। হোয়ার SO2P and S1P is not equal to 0, আমি বারবার বলছি যে এটা পুরোপুরি 0 না, কারণ আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল বলছি, ডাইরেক্ট ইকুয়াল না। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি পাথ ডিফারেন্স, অর্থাৎ এই দুইটার মধ্যে একটা পাথ ডিফারেন্স থাকতেছে, যেটা এইটা পার্থক্যটা বিয়োগফলটা, সেটাই হচ্ছে আমাদের এখানে পাথ ডিফারেন্স। এবং এই পাথ ডিফারেন্সটাকে আমরা বলছি হচ্ছে XD/D। আমরা পাথ ডিফারেন্সকে ইউজুয়ালি তোমার ডেল্টা দিয়ে সরি ল্যামডা দিয়ে প্রকাশ করি, আর আমরা ফেজ ডিফারেন্সকে হচ্ছে তোমার ডেল্টা দিয়ে প্রকাশ করি। এবং আমরা জানি যে ডেল্টা ইজ ইকুয়াল টু তোমার 2πx/λ। তাহলে সেক্ষেত্রে আমরা আসলে এখান থেকে এটা প্রকাশ করতে পারি আর কি। আমরা পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স বুঝি নাকি বুঝি না, আগে সেটা বলো। হ্যালো, ফেজ ডিফারেন্স পাথ ডিফারেন্স এটা কি আমরা বুঝি? ফেজ ডিফারেন্স মানে অ্যাঙ্গেলের দুইটা ওয়েভের মধ্যে অ্যাঙ্গুলার যে ডিফারেন্স থাকে। ওকে, আর পাথ ডিফারেন্স মানে? এবং ফেজ ডিফারেন্স এবং পাথ ডিফারেন্সের যে মধ্যে যে রিলেশন সেটা আমরা বুঝি কিনা, যে তাদের মধ্যে যে একটা সম্পর্ক। আচ্ছা, আমি তাহলে একটু বলি সামান্য। আচ্ছা, আমরা একটা যদি কমপ্লিট ওয়েভ চিন্তা করি, ঠিক আছে, একটা কমপ্লিট ওয়েভ চিন্তা করি, পূর্ণ তরঙ্গ। তাহলে এই ইনিশিয়াল এবং ফাইনাল যে পজিশন, তাদের মধ্যবর্তী যে পাথ ডিফারেন্স সেটাকে আমরা বলছি হচ্ছে ল্যামডা, ঠিক আছে না? এটাকে আমরা ল্যামডা বা ওয়েভলেন্থ ল্যামডা সবসময় বলে থাকি। আর অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে কতটুকু, এখানে যদি 0 ডিগ্রি থাকে তাহলে এখান থেকে ঘুরে এখানে যখন যাচ্ছে তার অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে 360 ডিগ্রি বা 2π, ঠিক আছে না? তাহলে এদের ফেজ ডিফারেন্স হচ্ছে 2π আর পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা। তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স হয় হচ্ছে 2π। তাহলে আমরা যদি ধরে নিই যে সাপোজ সামথিং, আমরা যদি মনে করলাম যে x পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স কি হবে, 1 এর জন্য হবে 2π/λ, ঠিক আছে না? 1 এর জন্য হবে 2π/λ আর x এর জন্য হবে 2πx/λ। সো আই থিংক এটা বোঝা যাচ্ছে, বোঝা যায় না? আমি কিছু শুনতে যাচ্ছি, যে বুঝতেছো কিনা তোমরা? আচ্ছা, ওকে, গুড। সো তাহলে আমরা এখানে ওই যে পাথ ডিফারেন্স যেটা এক্স প্রাইম ধরছিলাম 5 নম্বর ইকুয়েশনে, এই যে পার্থক্যটা XD/D, সেটা যদি আমরা পাথ ডিফারেন্স ধরি তাহলে সেটা ফেজ ডিফারেন্সের সাথে কম্পেয়ার করলে এই যে 2πx'/λ আমরা পাচ্ছি এই ইকুয়েশন ইউজ করে। অর্থাৎ এখানে x প্রাইম থাকলে এখানে x প্রাইম চলে আসতো, আর x প্রাইমের মান হচ্ছে XD/D, সেটা বসাইলে আমরা পাচ্ছি যে 2πx'/d/λd, এই এক্সপ্রেশনটা পাচ্ছি আমরা। অর্থাৎ ফেজ ডিফারেন্স ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা সাজায় লিখতে পারতেছি যে 2πxd/λd এরকম। এখন এগুলো থেকে আমাদের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তবে এখানে আমাদের কন্ডিশন গুলো বোঝার আগে এখানে আমাদের সবার পরিচয় সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা প্রয়োজন। যেমন আমাদের এক্সটা কি, স্মল এক্স যেটা, সেটা হচ্ছে যে তোমার এই যে ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জ যেটা ধরছি সেন্টার থেকে সেটার মধ্যবর্তী দূরত্ব, তাই না? আমাদের এই যে ফিগারটা, এই যে এটা ছিল এক্স। আর স্মল ডি হচ্ছে দুইটা স্লিটের মধ্যবর্তী পার্থক্য, অর্থাৎ S1 S2 যেখানে ছিল তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে স্মল ডি।
আর ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টি হচ্ছে স্লিট এবং স্ক্রিন তার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল টি। সো এই 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 সম্যক পরিচিতিগুলো আমাদের মাথায় থাকতে হবে। তাহলে এখন আসো যে কখন ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে আর কখন ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে, সেটা আমাদের যদি আমরা এখান থেকে একটু বের করতে চাই বা বের করতে পারি, তাহলে আমরা বলছি যে এই পাথ ডিফারেন্স ইজ এ হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ ল্যামডা। ল্যামডার যদি পূর্ণ সংখ্যক গুণিতক হয়, তাহলে তখন তোমার এই পি পয়েন্টটা হবে ব্রাইট। তাহলে আমরা তাহলে বলছি পাথ ডিফারেন্স হতে হবে কি ল্যামডার পূর্ণ সংখ্যক গুণিতক, অর্থাৎ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু হবে এন ল্যামডা, যেখানে এন এর মান 0 1 2 3 এরকম। সো 0 মানে ইনিশিয়াল একদম সেন্টার পয়েন্ট বরাবর, তো সেটা তো ডেফিনেটলি সবচেয়ে বেশি ব্রাইট হবে। যদি আসলে স্পিকারটা এখানে একটু ভুল হয়ে গেছে, এই বরাবর ব্রাইট হবে ম্যাক্সিমাম। আমরা তোমাকে ডাইরেক্ট ইন্টারনেট থেকে কিছু ছবি দেখাইলাম। সো এখন হচ্ছে যে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এন ডি বাই ল্যামডা, এবং এক্স প্রাইমের মান আমরা কি জানি? আমরা বলতেছি মনে করি এক্স ডি বাই ডি। এখানে এক্স এন লিখছি কারণ এন এর মানের সাপেক্ষে এটা মনে করো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 0 বসাইলে এটার মান হচ্ছে 0, এন ইজ ইকুয়াল টু 1 বসাইলে এটার মান হচ্ছে ল্যামডা ডি বাই ডি, এক্স 2 বসাইলে 2 ল্যামডা ডি বাই ডি, 3 বসাইলে 3 ল্যামডা ডি বাই ডি। এগুলো হচ্ছে কি তোমার ওই কখন ব্রাইট হবে তার জন্য এই পথ পার্থক্য আর কি, ঠিক আছে সেটা। তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব কি? অর্থাৎ একটা ব্রাইট একটা ডার্ক হয়ে আবার একটা ব্রাইট, এই দুইটা ব্রাইটের মধ্যবর্তী দূরত্ব। তাহলে যে কোনো একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, অর্থাৎ x1 থেকে x0 বিয়োগ করলে ল্যামডা ডি বাই ডি, x2 থেকে x1 বিয়োগ করলে সেম অলওয়েজ ল্যামডা ডি বাই ডি আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা বলতেছি যে ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট ইজ ল্যামডা ডি বাই ডি। অর্থাৎ আমরা যদি দুইটা কনজিকিউটিভ ব্রাইট এর মধ্যবর্তী যে ডিসটেন্স, সেটাকে যদি আমরা মনে করি বিটা বলি সাপোজ, তাহলে সেটা ইজ ইকুয়াল টু সিম্পলি বলতে পারবো যে ল্যামডা ডি বাই ডি, এটা যেখানে ক্যাপিটাল ডি হচ্ছে আবারও স্ক্রিন এবং স্লিটের মধ্যবর্তী দূরত্ব, স্মল ডি হচ্ছে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব, আর ল্যামডা ন্যাচারালি ওয়েভলেন্থ, ঠিক আছে। যে আর বিটা কি হচ্ছে কি পরপর দুইটা, আই রিপিট পরপর দুইটা ব্রাইট অথবা পরপর দুইটা ডার্ক এর মধ্যবর্তী যে ডিসটেন্স যেটা, ঠিক আছে। তাহলে আচ্ছা ডার্কের যে সেটা এখনো ক্যালকুলেট করি নাই, আগে বলা ভুল হয়ে গেল, মানে একই আসবে যদিও। তো যাই হোক, তাহলে আমরা পরপর দুইটা ডার্ক হবে আমরা বলছি কখন? যখন হাফ ওয়েভলেন্থ অফ হবে, তাহলে ল্যামডা বাই 2 এর কি হবে তোমার অড নাম্বার মাল্টিপল, অর্থাৎ 1 3 5 এরকম। সো আমরা বলছি তাহলে এটা আমাদের এক্সপ্রেশন হবে 2n + 1 ইন্টু ল্যামডা বাই 2, যেখানে এটা 0 হইলে এটা 0 দিচ্ছে শুধু ল্যামডা বাই 2, 1 হলে 3 ল্যামডা বাই 2, 2 হলে 5 ল্যামডা বাই 2, তার মানে অড মাল্টিপল হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এই যে এটা 0 হলে এটা, এটা 1 হলে 5 7 এভাবে আসতেছে। এবং তাদের যখন আমরা পার্থক্য করব তখন আমরা ওই ল্যামডা ডি বাই ডি পাবো। তার মানে তখন আমরা বলতে পারি যে পরপর দুইটা ব্রাইট এবং পরপর দুইটা ডার্ক তাদের মধ্যবর্তী দূরত্বই হবে কি ল্যামডা ডি বাই ডি, ঠিক আছে। এখন বলছি ফ্রিঞ্জ উইথ, যদি বলি ফ্রিঞ্জ উইথ বলতে আমরা কি বলছি? আমরা বলছি যে ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জ ইজ নোন অ্যাজ ফ্রিঞ্জ। তাহলে এই যে যেটা আমরা বিটা বলছি, অর্থাৎ যে পার্থক্যটা বলছি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে এখানে নিচে ছবি আছে, এটা ডার্ক এটা হচ্ছে ব্রাইট, এটা ডার্ক এটা ব্রাইট। তাহলে পরপর দুইটা এই ব্রাইটের মধ্যবর্তী দূরত্ব অথবা পরপর দুইটা ডার্কের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাকে আমরা বলছি ফ্রিঞ্জ উইথ বিটা, ঠিক আছে। বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি, এই আর কি। তাহলে আমরা এইগুলোর কিছু এক্সাম্পল অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে আমাদের এখানে, আমি হয়তো দুই একটা রাখছি, আর আমি তোমাদের দিয়ে দিব, তবে আগে তোমরা পরীক্ষা দাও তারপরে দিয়ে দিব আর কি, ঠিক আছে। তো তখন তোমরা এটার কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাবা। এই যে এটা একটা অ্যাপ্লিকেশন আছে এখানে ল্যামডা ডি বাই ডি যেটা দিচ্ছে, আমরা এটা যদি একটু আলোকপাত করি আমরা দেখতেছি যে তোমার the straight and narrow parallel slit of 1 millimeter apart, ঠিক আছে। অর্থাৎ তোমার যেটা বলছে যে এই স্মল ডি এর মান কত? 1 মিলিমিটার। আমি তো বলছিলাম যে সেন্টিমিটার, আরো কম, তাই না? 1 মিলিমিটার দূরে আছে তারা।
আর ফ্রিঞ্জেস ফর্মড অন দ্য স্ক্রিন হেল্ড অ্যাট এ ডিস্টেন্স 1 মিটার, তাহলে ক্যাপিটাল ডি এর মান হচ্ছে 1 মিটার। এখন বলছে যে ফ্রম দ্য স্লিট আর 0.05 মিলিমিটার অ্যাপার্ট, ক্যালকুলেট দ্য উইড লেন্থ। তাহলে এখন তোমাকে বলছে যে এই যে স্লিটটা ফর্ম করবে, ঠিক আছে, বানাবে, ফ্রিঞ্জ যেটা বানাবে, হ্যাঁ, তাদের মধ্যবর্তী যে ফ্রিঞ্জ উইড আর কি, তার বিটা যেটা, সেটার মান হচ্ছে তোমার 0.5 মিলিমিটার এরকম দেওয়া আছে। তোমাকে বলছে ওয়েভ লেন্থ বের করতে। ভেরি ইজি, যদিও এইভাবে এত ইজিলি ম্যাথ আমি দিব না, হয়তো তোমাকে আমি বলবো যে সাপোজ আমি এখন যদি আসলে যখন করাবো তখনই আমি ডিটেলস বুঝাতে যাচ্ছি, তারপরে এখন একটু কথার কথা বলি। আমি মনে করে বললাম যে তোমাকে যে 5 কনজিকিউটিভ ব্রাইট, তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার কি, সাপোজ 10 মিলিমিটার দিয়ে দিলাম। হ্যাঁ, 5 কনজিকিউটিভ রাইট। তাহলে এখন দেখো 1 2 3 4 5, তাহলে এইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, কিন্তু বিটা হচ্ছে কি এইটার দূরত্ব, অথবা এইটার দূরত্ব, অথবা এইটার দূরত্ব, অথবা এইটার দূরত্ব, তাই না? তাহলে তোমাকে এই 10টাকে তখন কি করতে হবে, অবশ্যই তোমাকে ভাগ করে নিতে হবে 4 দিয়ে, যে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা তোমাকে নির্ণয় করতে হবে আর কি। তখন এইভাবে করতে হবে আর কি। আচ্ছা, এগুলো আমরা এক্সাম্পল আকারে দিব।